আজকের গল্প জীবন সফর। এখন মধুবালা নিজের বলতে ওর একমাত্র পুত্র সন্তান আর কিছু ফুল। হ্যাঁ, ফুল। এই ফুলই হলো ওর বর্তমান ভালোবাসা, ওর জীবন ধারণ, নিত্যদিনের সঙ্গী। গভীর রাত থেকে শুরু করে একেবারে ঘুমোতে যাওয়া অবধি এই ফুলদের সাথেই তো ওর দিনযাপন। মধুবালার এই জীবনের শুরু আজ থেকে প্রায় 10 বছর আগে, যখন প্রতিগৃহ ছেড়ে ছুড়ে শটান বাপের বাড়িতে ওকে ফিরে আসতে হয়েছিল অত্যাচার আর অনাচারের দাপটে। সেই সময় ছেলের বয়স ছিল মাত্র 2.5 বছর। একদিন স্বামীর নিগ্রহের প্রতিবাদে ওই দুধের শিশুকে কোলে করেই একা একা সুদূর মুম্বাই থেকে মেদিনীপুরের গ্রামে ফিরে এসেছিলেন মধু, ওর মা বাবার কাছে। সেই সময় ওদের খাওয়া পড়ার হয়তো খুব একটা অসুবিধে হয়নি, কিন্তু বাবার প্রয়াণের পরেই বাপের বাড়ির যৌথ পরিবারে টিকে থাকার কারণে মধু বাধ্য হয় একটা রোজগারের পথ খুঁজে নিতে। প্রথমে এক পরিচিতি দিদির কাছে থেকে মধুবালা যখন অনুরোধ করেছিল কয়েকটা বাড়িতে পরিচালিকার কাজ ঠিক করে দেওয়ার জন্য, সেই কাজলদি তখন ওকে বলেছিল সদুপায়ে কোনো কাজই হয়তো খারাপ নয়, তবে উচ্চ মাধ্যমিক পাশ করে স্বাধীনভাবে করতে পারবে এমন কাজই কি তোমার পক্ষে করা ভালো হবে না? কিন্তু দিদি, সেই কাজ মানে তো ব্যবসা, তাতে তো আবার পুঁজির প্রয়োজন, সেটা যে আমার নেই। হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ, আমি ব্যবসার কথাই বলছি, তবে আমি যে ব্যবসার কথা বলছি তাতে তোমার খুব বেশি পুঁজির দরকার পড়বে না। হাওড়ার মল্লিক বাজার থেকে ফুল কিনে আনবে, আর কলকাতায় একটা জায়গা ঠিক করে দেব, সেখানে বসে তুমি সেই ফুলগুলো বিক্রি করবে। খুব চিন্তায় পড়ে গেল মধুবালা। এ তো কঠিন সংগ্রামেরই এক ফিরিস্তি। একেই তো মা ও শিশু সন্তান ছেড়ে কলকাতায় একটা বাসা ভাড়া করে সম্পূর্ণ একা একা থাকা, তাই নিত্যদিন রাত 3টের মধ্যেই ফুলের বাজারে পা রাখা। একটা মেয়ের কাছে এ কি খুব সহজ কথা? যেদিন প্রতি মুহূর্তে রয়েছে বিপদের সম্ভাবনা, নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা, সেই মুহূর্তে ওর চোখে মুখে এক কাঠিন্যের আভাস পেয়ে কাজলদিও ওর অভয় দিয়ে বলল, তোমার কোনো চিন্তা নেই মধু, আরও অনেককেই তুমি পাবে তোমার এই চলার পথের সাথী হিসেবে। লেগে পড়ো, একদিন দেখবে তোমার আর কারোর ওপরেই নির্ভর করে থাকতে হচ্ছে না। তার 2-3 পর থেকেই শুরু হলো মধুবালার জীবনের নতুন অধ্যায়, যার পড়তে পড়তে ছড়িয়ে রয়েছে কণ্টকের অস্তিত্ব। মাসখানেক যেতে না যেতেই মধু টেরও পেতে শুরু করলো ওর দুশ্চিন্তাটা যে নেহাত অমূলক ছিল তা নয়। তা সত্ত্বেও অনেক সহ্য করে এই কাজ চালিয়ে যাচ্ছিল, কিন্তু মাস 5 বাদে সহ্যের সীমা ছাড়িয়ে গেল। একদিন ও কাজলা দিদির সাথে দেখা করে জানতে বাধ্য হলো, দিদি, ওখানে আর তো বসতে পারছি না, কিছু ছেলে এমন উপদ্রব শুরু করেছে, কোন দিন না কিছু অঘটন ঘটে যায়। তখন মান সম্মান নিয়ে থাকাটাই আমার পক্ষে সমস্যা হয়ে দাঁড়াবে। ঠিক আছে, আমি দেখছি। কাউকে বলে চড়কতলায় ওই কালী মন্দিরটার সামনে যদি তোমাকে একটা ব্যবস্থা করে দিতে পারি। নতুন জায়গাটা বেশ পছন্দ হয়েছিল মধুবালার। মন্দির সংলগ্ন হওয়ায় বিক্রিপাট্টাটাও আগের থেকে বেশি হচ্ছিল, পরিবেশটাও ছিল ভালো। কিন্তু হলে হবে কি, বিধি বাম। বছরখানেক নিরুপদ্রবভাবে বসার পরেই পুলিশের উচ্ছেদাভিযানের খপ্পরে পড়ে সেখান থেকেও একদিন ওকে পাততাড়ি গোটাতে হলো। এবারে কিন্তু বেশ কিছুদিন ওকে বেকার হয়েই থাকতে হলো। বিকল্পের সন্ধানে মরিয়া হয়েও চেষ্টা যখন চালাচ্ছে, সেই সময়ে একদিন এক বয়স্ক ভদ্রলোক, যিনি ওর ফুলের নিয়মিত একজন ক্রেতা, ওকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করলেন, আচ্ছা মধু, কি ব্যাপার বলো তো, 2 দিন ধরে তোমাদের কাউকেই ওখানে দেখতে পাচ্ছি না যে?
আর বলবেন না মেসোমশাই। গত পরশুর আগের দিন হঠাৎই পুলিশ আমাদের সবাইকে ওখান থেকে হটিয়ে দিল এবং হুঁশিয়ারি দিয়ে বলে গেল, আর যেন কোনো দিন ওই চত্বরে আমরা আর না বসি। তাই নাকি? হ্যাঁ, তাই জায়গাটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। এই বলে কিছুক্ষণ মাথা নিচু করে কি যেন একটা ভাবলেন তিনি। তারপর বললেন, আচ্ছা, তুমি কি আমাদের বাড়িটা চেনো? না তো মেসোমশাই। ওই যে নারকেল গাছটা দেখতে পাচ্ছ, ওর পাশেই দেখবে একটা পুকুর রয়েছে। তার ঠিক দুটো বাড়ি বাদ দিয়েই আমাদের বাড়ি। আর বাড়ির নিচেই তুমি দেখতে পাবে একটা লাল রঙের বেশ চওড়া একটা রোয়াক। তোমার যদি কোনো অসুবিধে না থাকে ওইখানেতে তুমি বসতে পারো। কাল সকালে এসো। নিচেই কলিং বেল রয়েছে, আমাকে একটু ডেকো, আমি তোমায় দেখিয়ে দেব। ঠিক আছে? কি বলে যে মেসোমশাই আপনাকে আমি কৃতজ্ঞতা জানাবো। না না, এ আর এমন কি, বাড়ির নিচটা তো এমনিতেই ফাঁকাই থাকছিল। তোমার যদি একটু কাজে লাগে। পরের দিন মধুবালা যথারীতি ভদ্রলোকের বাড়ি গেলে উনি প্রথমেই ওকে ঘরে ডেকে নিয়ে গেলেন। স্ত্রী ও পুত্রবধূর সাথে ওর পরিচয় করিয়ে দিলেন। আর এই কথাবার্তা বলতে বলতেই ক্রমে মধুবালা জানতে পারল ভদ্রলোকের আসল পরিচয়। এক সময়ের ওই এলাকার খুব জনপ্রিয় একজন চিকিৎসক, ডক্টর পূর্ণব্রত গাঙ্গুলি। এখন যদিও সক্রিয়ভাবে উনি আর রোগী দেখেন না, কিন্তু সমাজসেবার কাজে ওনার আগ্রহ এখনও বেশ চোখে পড়ে। ডাক্তারগিন্নির সাথে কথোপকথনের সময় নিজের জীবনের ৭-১৭ বলতে বলতেই কখন যে মধুবালার গলাটা ধরে আসে ও নিজেই তা বুঝতে পারে না। কষ্টের কথা কি আর বলবো মাসিমা। প্রতিদিন রাত ৩টের মধ্যে বেরিয়ে পড়ি। হাওড়ার মল্লিক বাজারের ফুলের বাজার থেকে ৩০ থেকে ৪০ কেজি ফুল তুলি, চন্দ্রমল্লিকা, রজনীগন্ধা এইসব। তারপর সকাল ৭টার মধ্যে বাজারে বসে বেচা শুরু করে দিই। মাঝখানে দুপুরে একবার বাড়ি খেতে যাই। তারপর সন্ধ্যে থেকে আবার রাত ৯টা, ৯:৩০ অবধি চলে আমার বিক্রি। কোনো কোনো দিন মাত্র ১ ঘন্টার মতো ঘুমানোর সময় পাই। স্বামী কোনো খোঁজ খবরই নেয় না তোমার? স্বামী কোনো খোঁজ খবর নেয় না তোমার? না মাসিমা, একদমই না। এমনকি গত ১০ বছরে ছেলেটার ব্যাপারে একবারের জন্যও কোনো দিন কোনো খোঁজ নেয়নি। নিজেরাই বিয়ে করেছিলে না সম্বন্ধ করে? নিজেই দেখে বিয়ে করেছিলাম মাসিমা। তখন তোর স্বরূপ বুঝতে পারিনি। যখন তা বুঝতে পারলাম তখন অনেক দেরি হয়ে গিয়েছে। তবে কষ্ট হলেও তুমি ভালোই করেছো মা। স্বাধীনভাবে তো অন্তত জীবন ধারণটা করতে পারছো। মধুবালা সাময়িকভাবে অন্যমনস্ক হয়ে পড়ে। চোখের জল মুছতে মুছতেই বলে ওঠে, জানেন তো মাসিমা, যখন পরিশ্রমটা খুব বেশি হয় আর পেরে উঠি না। ভবিষ্যৎটাও ঠিক বুঝে উঠতে পারি না। ছেলেটার কথা ভাবি, তখন যেন মনে হয় ওকে যদি একটু কাছে পেতাম। অনতিবিলম্বেই নিজেকে সামলে নেয় মধুবালা, বলে ওঠে, না না, এই বেশ ভালো আছি। কি বলুন মাসিমা? সামান্য ফুল বিক্রেতা হলেও স্বাধীন তো আমি, এটাই বা কম কিসের? হোক না সে জীবন সম্পূর্ণ একাকী, নিঃসঙ্গ। রাতের অন্ধকার ঠেলে প্রতিদিন ফুলবাজারে যাওয়ার মতো গোটা জীবনটাই হয়তো এইভাবেই একা একা সমস্ত বাধা অতিক্রম করে পাড়ি দিতে হবে। পাড়ি দিয়ে যাব। মধুবালার চোখের কোণে চিকচিক করতে থাকে বিন্দু বিন্দু অশ্রু। আজকের গল্পটি
লিখেছেন গৌতম নারায়ণ দেব। গল্পটি যদি ভালো লাগে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি লাইক করে দেবেন, শেয়ার করে কমেন্ট করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন, যাতে গল্পের নতুন ভিডিও পোস্ট হওয়ার সাথে সাথেই নোটিফিকেশানটি পৌঁছে যায় সবার প্রথমে আপনার কাছে। ধন্যবাদ।